কয়লা চুরি, বালি চুরি এসব এখন অতীত, কারণ প্রকাশ্যে এসে গিয়েছে রাজস্ব চুরির ঘটনা। পাথরের রাজস্ব আদায়ের নামে লুট করা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তৃণমূলের আমলে পাথরের রাজস্ব আদায়ের নামে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেখানে দৈনিক আয় করত মাত্র 19 লক্ষ টাকা, সেখানেই সরকার ঘুরে যাওয়ার পর, বিজেপি আসার পর সেই রাজস্বের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দৈনিক 2,30,00,000 টাকা। ভাবতে পারছেন? একই রাজ্য, একই পাথরের খাদান, একই ট্রাক, একই রাস্তা, শুধুমাত্র সরকারটা বদলে গিয়েছে, আর তাতেই রাজস্ব আদায়ের পরিমাণ দৈনিক বেড়েছে প্রায় 12 গুণ পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে চলতো এই দুর্নীতি? কারা জড়িত ছিল এর সাথে? সত্যি কি তবে এত বড় একটা দুর্নীতি চলছিল বাংলার বুকে? কোথায় যেত এত পরিমাণ টাকা? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো 19শে মে বিজেপির নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি বিস্ফোরক অভিযোগ করেন। সেই বিস্ফোরক অভিযোগ ছিল বীরভূমের পাথর শিল্পকে ঘিরে। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, গত 15 বছর ধরে ডিসিআর অর্থাৎ ডিমান্ড কালেকশন রেজিস্টারের আড়ালে লুট করা হয়েছে প্রায় 10,000 কোটি টাকারও বেশি রাজস্ব। হ্যাঁ, 10,000 কোটি টাকারও বেশি। এবার আপনারা অনেকেই ভাবছেন যে এই ডিসিআরটা আসলে কি। চলুন সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিই একদম পুরোটা। বীরভূমের পাথর খাদান থেকে প্রতিদিন হাজার হাজার ট্রাক পাথর, স্টোন চিপস আর খনিজ পদার্থ বেরোয়। আর এই সমস্ত ট্রাকে করে যে এই সমস্ত পদার্থ বেরোতো, তার জন্য সমস্ত গাড়ির কাছ থেকে সরকার একটি নির্দিষ্ট রাজস্ব নিত, এখনো নেয়। সেই হিসাব রাখার ব্যবস্থাকেই বলা হয় ডিসিআর অর্থাৎ ডিমান্ড কালেকশন রেজিস্টার। অর্থাৎ সাধারণ ভাষায় বললে কত ট্রাক বেরোলো, কত পাথর গেল, আর কত টাকা সরকারের ঘরে জমা পড়লো, তার একটা হিসাব। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, এতদিন এই পুরো সিস্টেমটাই চলতো বেসরকারি সংস্থার মাধ্যমে। মানে হ্যাঁ, সরকার তো ছিলই, সরকারি টাকাটা নিত, কিন্তু সরকার এই কাজের দায়িত্ব দিয়েছিল একটা বেসরকারি সংস্থার হাতে। অর্থাৎ সরকারের টাকা তুলতো বেসরকারি লোকজন, একদম পরিষ্কার ভাষায় এই কথাটা বলা যায়। তবে এতদিন এই খবর ছিল চাপা, যে সরকার এখান থেকে রাজস্ব আদায় করছে, কত টাকা আদায় করছে সেটা কিন্তু জানা যেত না। বেসরকারি মাধ্যম থেকে এটা আদায় হতো নাকি সরকারের লোকেরাই সেটা আদায় করতো, সেটাও জানা যেত না। এই খবরটা এতদিন পর্যন্ত ধামাচাপা ছিল। কিন্তু 2026 সালের 4 মে পশ্চিমবঙ্গের মসনদে যখন বিজেপি বসলো, তারপরেই কিন্তু এই খবরটা সামনে আসতে শুরু করেছে। কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, একের পর এক যে সমস্ত দুর্নীতি চলতো, বেআইনি টোল চলতো, সেগুলো সব যেমন বন্ধ করা হবে, সেরকম ভাবে অবৈধ মাইনিং বন্ধ করা হবে, অবৈধ ফেক সমস্ত কাজ বন্ধ করা হবে। আর তারই একটা বাস্তবায়ন হলো এই পাথর খননে যে ডিসিআর দেওয়া হতো, সেগুলো ফেক দেওয়া হতো, এবার সেগুলো বন্ধ করা হবে। সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন সরকার সিদ্ধান্ত নিল, এবার থেকে আর বেসরকারি সংস্থা নয়, সরাসরি সরকারি ব্যবস্থাপনায় আদায় করা হবে ডিসিআর। আর তারপরে কি হলো জানেন? মাত্র 9টা চেক গেটে সরকারি তত্ত্বাবধানের কাজ শুরু হয়। মানে যে 9টা গেট থেকে ট্রাকগুলো বেরোতো, সেই 9টা গেটে সরকারি তত্ত্বাবধান শুরু হতেই চমকে ওঠে প্রশাসন। 4 মে সরকার গঠিত হয়েছে, আমরা জানি। 9 মে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে। 11 মে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। আর 17 মে প্রথম দিন ওই চেক গেট থেকে ডিসিআর এর মাধ্যমে রাজস্ব আদায় করা হয়। আর সেই রাজস্ব আদায়ের পরিমাণ কত ছিল জানেন? প্রায় 1,20,00,000 টাকা। পরের দিন অর্থাৎ 18 মে এটা কিন্তু 1,20,00,000 টাকায় আর সীমা থাকলো না, সেই রাজস্ব আদায়ের পরিমাণটা বেড়ে দাঁড়ালো 2,30,00,000 টাকা। ভাবতে পারছেন? আর আধিকারিকদের অনুমান, আগামী দিনে এই আয় প্রতিদিন 3 কোটি টাকাতেও ছুঁতে পারে। এবার আপনাদের জানাবো যে আগের সরকার কত টাকা আয়ের হিসাব দেখিয়েছে, চলুন সেটাও জানিয়ে দিই। জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন 2025 সালের এপ্রিল মাস থেকে 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত, অর্থাৎ 6 মাসে প্রতিদিন সরকারের হিসাব অনুযায়ী রাজস্ব জমা পড়েছে দৈনিক 19 লক্ষ টাকা করে। এরপর 2025 সালের নভেম্বর মাস থেকে
সালের মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ ভোটের আগে পর্যন্ত, ভোট ঘোষণার আগে পর্যন্ত এই রাজস্ব জমা পড়েছে দৈনিক 70 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ আগের 6 মাস 19 লক্ষ টাকা করে, পরের 6 মাস দৈনিক 70 লক্ষ টাকা করে। অর্থাৎ ভাবুন বিজেপি আসার পর দৈনিক সেই পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এখন দৈনিক সেই টাকা 2 কোটি টাকা ক্রস করে গেছে, অর্থাৎ প্রায় 6 গুণ থেকে 12 গুণ বৃদ্ধি পেয়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। আর এখানেই বিজেপির অভিযোগ, তাহলে এতদিনই টাকাগুলো কোথায় যাচ্ছিল? নিশ্চয়ই তখনও একই পরিমাণ টাকা দেওয়া হতো, হয় ওই বেসরকারি সংস্থা টাকা ছেড়েছে, আর না হলে সরকারের কাছে টাকা আসতো, সরকার তার হিসাব দিত না। কারা কি করে সেটা পরের ব্যাপার, কিন্তু এটা ভাবুন এই টাকা কিন্তু সাধারণ মানুষের কাজে খরচ হওয়ার কথা, কিন্তু এই টাকার হিসাব কোনোদিন আজ অব্দি দেওয়া হয়নি। জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি আরো ভয়ঙ্কর। তিনি বলছেন যদি এখন যা হিসাব আমরা দেখলাম, যদি আমরা দুদিন দেখে নিই 17 আর 18, আমরা যদি এই দুদিন দেখি 3.5 কোটি টাকা, মানে দৈনিক প্রায় 1,75,00,000 টাকা। তো একটা কথা আপনি ভেবে দেখুন, যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে কত টাকা হচ্ছে? প্রায় 30 আর 21, মানে প্রায় 51 কোটি টাকা প্রত্যেক মাসে আসছে। আর সরকার যে হিসাব দিয়েছে প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত এই আয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে, সেক্ষেত্রে কিন্তু 90 কোটি টাকা প্রতি মাসে, অর্থাৎ 50 থেকে 90 কোটি টাকা যেখানে আয় হওয়ার কথা, সেখানে আগে মাসে মাত্র জমা পড়তো 25 থেকে 30 কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে প্রায় 20 থেকে 70 কোটি টাকার পর্যন্ত কিন্তু গড়মিল আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই প্রশ্নই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় তুলে ধরেছে। 15 বছরের হিসাব ধরলে ক্ষতির অঙ্কটা দাঁড়ায় প্রায় 10,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ এত দামি দামি গাড়ি, এত দামি দামি বাড়ি, বেআইনি রিসর্ট, রাজপ্রাসাদের মতো বাড়ি, এগুলোর টাকা কোথা থেকে আসতো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আইপ্যাকের টাকা কারা মেটাতো সেটা কিন্তু এবার জানা যাচ্ছে আস্তে আস্তে। এবার জগন্নাথ চট্টোপাধ্যায় এখানে থামেননি, তিনি আরো বলেছেন এই কেলেঙ্কারিতে রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মী আর বেসরকারি সংস্থার যোগ থাকতে পারে। এটা শুধুমাত্র কিন্তু তাহলে ছোটখাটো কোনো দুর্নীতি নয়, বলা যেতে পারে এটা এবার রাজস্ব সিন্ডিকেট। অর্থাৎ আমরা এতদিন কয়লা মাফিয়া শুনেছি, গরু পাচার সিন্ডিকেট শুনেছি, বালি সিন্ডিকেট শুনেছি, এবার শুনে নিলাম রাজস্ব সিন্ডিকেটের কথাও। দুর্নীতির বহরটাই তৃণমূলের এতটা লম্বা, আমরা আগেই বলেছিলাম, সেখানে যুক্ত হলো এবার রাজস্ব দুর্নীতি। এবার আপনাদের জানাবো কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। দৈনিক এত টাকা তো আদায় হচ্ছে এই রাজস্ব হিসাবে, এবার জানাবো কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই টাকা আয় করার জন্য বা আদায় করার জন্য। নতুন প্রশাসন জানিয়েছে বৈধ ডিসিআর ছাড়া যদি কোনো পাথর বোঝাই গাড়ি ধরা পড়ে তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। অর্থাৎ কোনো ফেক ডিসিআর দেওয়ার কাজ চলবে না। যদি কারোর কাছে বৈধ ডিসিআর না থাকে তাকে অন স্পট 1 লক্ষ টাকা ফাইন করা হবে। প্রয়োজনে গাড়িও বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ সরকার এবার সরাসরি বার্তা দিতে চাইছে রাজস্ব ফাঁকি আর চলবে না। আর এটা নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হবে না তা কি হয়? বিজেপি বলছে তৃণমূল আমলে পরিকল্পিতভাবে রাজ্যের টাকা লুট হয়েছে। অন্যদিকে তৃণমূল এখনো এই অভিযোগে সরাসরি কোনো জবাব দেয়নি। বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও কোনো রকমের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর সেই নীরবতাকেই এখন কিন্তু হাতিয়ার করছে রাজ্যের সরকার। তবে প্রশ্ন একটা উঠেই যায়, সেটা হলো পরবর্তীকালে যদি বিজেপির তরফ থেকে দুর্নীতি করা হয়, কারণ তৃণমূলও সরকারে এসেছিল মানুষের ভোটেই, তৃণমূল এসে যদি দুর্নীতি করতে পারে তাহলে বিজেপি কেন করতে পারবে না, এই প্রশ্নটা কিন্তু উঠেই যায়। কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন দুর্নীতি হবে না, তার কারণ যাতে কোনো রকম দুর্নীতি কিংবা পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে সেই জন্য বিভিন্ন ডিসিআর চেক গেটে, অর্থাৎ 9টা চেক গেট রয়েছে বললাম, বিভিন্ন ডিসিআর চেক গেটে একসঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি দপ্তর, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং MVI অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর বিভাগের আধিকারিকদের এবং একজন ম্যাজিস্ট্রেটকে। অর্থাৎ 4 থেকে 5টা বিভাগকে একসাথে ওইখানে কাজে বসানো হয়েছে, সাথে রাখা হয়েছে একজন ম্যাজিস্ট্রেটকেও, যাতে এই কাজে কোনো একটা দপ্তর পক্ষপাতিত্ব করেছে কিংবা কোনো একটা দপ্তরের নামে যাতে কোনো অভিযোগ না ওঠে, যাতে প্রত্যেকে নিজেদের সেরাটা দিতে পারে, যাতে কারোর নামে কোনো অভিযোগ না ওঠে। আর এদেরকে তদারকি করবেন একজন করে ম্যাজিস্ট্রেট। অর্থাৎ পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের অনুমোদিত চালান ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি দপ্তরকে।
অর্থাৎ ফেকের কোনো গল্প নেই, আর কোনো একটা দপ্তরকেই দায়িত্ব দেওয়া হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনা শুধু বীরভূমের পাথর শিল্পের নয়, এটা বাংলার প্রশাসনিক কাঠামো নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ সত্যিই তো, যদি সরকার বদলাতেই একই জায়গা থেকে রাজস্ব বেড়ে যায় প্রায় 12 গুণ, তাহলে সাধারণ মানুষের মনে তো প্রশ্ন উঠবেই, এতদিন কি চলছিল বাংলায়। আর এই প্রশ্নটা কিন্তু এখন তৃণমূলের জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। কারণ আমরা গত কয়েকদিনে দেখেছি একাধিক তৃণমূলের সদস্যরা কিন্তু গ্রেফতার হচ্ছেন বিভিন্ন কাজের জন্য, অবৈধভাবে তোলাবাজি তোলার জন্য, অবৈধ নানা রকম কাজের সাথে যুক্ত থাকার জন্য তাদের কিন্তু গ্রেফতার করা হচ্ছে। আর সরকার আসতেই সেই পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। রাজস্ব ভাবুন না, বেড়ে গেল দৈনিক, মাসের নয়, বার্ষিক নয়, দৈনিক 12 গুণ। আপনাদের কি মতামত? সরকারের এই কাজ, বিজেপি সরকারের এই কাজ সত্যিই কি প্রশংসার যোগ্য? আর তৃণমূল যা করেছে তার জন্য দায়ী কে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।